ডেঞ্জারাস লাভার পর্ব ৮। ছোঁয়া পাথরের মতো বসে আছে আর রুদ্র কথা বলেই যাচ্ছে। রুদ্র ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে, ছোঁয়া যাও ফ্রেশ হয়ে আসো। ছোঁয়া একবার রুদ্রের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। অতীত, তোমাদের কারো কোনো কমন সেন্স নেই? ছোঁয়াকে না নিয়ে কেন? আসলে আমি না হয় সামনে ছিলাম, খেয়াল করিনি, কিন্তু তোমরা তো ওর বান্ধবী, তোমরা খেয়াল করবে না? আসলে স্যার, আমরা তো একসাথেই হাঁটছিলাম, কিন্তু ছোঁয়া যে কখন উধাও হয়ে গেল। একটু ভীতু হয়েই কথাটা বলল মিম। এখন কি হবে? এমনি রাত, তার ওপরে পাহাড়। স্যার অনেক রেগে কথাগুলো বলল। স্যার, রুদ্র ভাইয়াও তো ফেরেনি। তো কি হয়েছে? ছেলে মানুষ, পথ ধরে আসতেই পারবে, কিন্তু ছোঁয়ার কি হবে? এর মাঝেও সবাই দেখল রুদ্র ছোঁয়াকে কোলে নিয়ে হোটেলে ঢুকছে, আর ছোঁয়া সেন্সলেস হয়ে আছে। ছোঁয়াকে রুদ্র তার রুমে শুইয়ে দিল। আসলে স্যার, আমার ফোনের নেট পাচ্ছিলাম না, নেট খুঁজতে খুঁজতে দেখি আপনারা পেছনে নেই। আর তখনই ছোঁয়াকে দেখি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। তারপর একসাথে আসতে লাগলাম, কিন্তু আচমকা ছোঁয়া অজ্ঞান হয়ে গেল। একটু মিথ্যা কথা বলল রুদ্র, নয়তো সবাই অন্য মাইন্ডে নিতে পারে তাই। যাক বাবা, তুমি ভালো বাঁচা বাঁচিয়ে দিয়েছ। যাও, তুমি অনেক ক্লান্ত, বিশ্রাম নাও। আর মিম, তুমি ছোঁয়ার রুমে যাও, আমি রিসিপশনে যেয়ে দেখছি কোন ডাক্তারের ব্যবস্থা করতে পারি কিনা। এক্সকিউজ মি স্যার, হয়তো এত রাতে এখানে ডাক্তার পাবেন না, আমি কিছু ব্যবস্থা করছি। ওকে বাবা, করো। মেয়েটার হলো কি বুঝতে পারছি না। স্যার, ছোঁয়ার লো প্রেশারের সমস্যা আছে, আর দুপুরে ঘুরতে যাওয়ার খুশিতে তেমন কিছু খায়ওনি। আবার অনেকটা হেঁটেছে, তাই মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। ওহ, আগে বলবা না? ওর মাথায় একটু পানি দাও, আর আজ ঘুমাতে দাও, আর জাগিও না, কাল দেখি কি করা যায়। বলেই স্যার চলে গেল। মিম, শোনো। হ্যাঁ ভাইয়া বলেন। ছোঁয়ার একটু খেয়াল রেখো প্লিজ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বলেই রুমে চলে গেল রুদ্র। বিছানায় গা এলিয়ে ছোঁয়ার কথাই ভাবছে। মেয়েটা সবার এত খেয়াল রাখলেও নিজের ব্যাপারে খুব কেয়ারলেস, ভালো করেই বুঝতে পারছে রুদ্র। ইচ্ছা করছে মেয়েটার পাশে যেয়ে বসে থাকি, মাথা নেড়ে দেই, আর আমার ঘুমন্ত বউটাকে মন ভরে দেখি, কিন্তু পারছি না। আচ্ছা, একবার কি দেখে আসব, কিন্তু মিম কি ভাববে? ছোট বোন হিসেবে মিমের সাথে ব্যাপারটা শেয়ার করা যেতেই পারে। এত রাতে দরজায় কেউ নক করছে, মিমের বেশ ভয় লাগছে। আবার ভাবল স্যার হবে হয়তো, ছোঁয়ার কন্ডিশন জানতে এসেছে। মিম দরজা একটু ফাঁকা করল। একি ভাইয়া আপনি? মিম, প্লিজ একটা গল্প করো। কাল সকালে করব ভাইয়া, এখন যান। আরে কাল সকালে হবে না, আমার বউটা থুড়ি ছোঁয়াকে একটু দেখব। মানে কেন? আমার ছোট বোন ভাই ভাবিকে দেখতে চায়। কেন দেখতে চায় তুমি বোঝো না? অবাক হয়ে, তার মানে আপনারা? না না, আমরা না, শুধু আমি ওকে ভালোবাসি বোন। ও এখনো বাসে না, আর আমার ভালোবাসার কথা জানেও না। কাল সকালে সব বুঝিয়ে বলবো, প্লিজ একটু দেখতে দাও ভাবিকে। আচ্ছা আসেন ভাইয়া। তারপর রুদ্র ছোঁয়ার পাশে যেয়ে মাথায় হাত বুলিয়ে দিল, আর ঘুমন্ত ছোঁয়াকে দেখেই উঠতে যাবে। তখনই, ভাইয়া এবার বলেন ব্যাপারটা। বোন, কাল সকালে সব বলবো, কিন্তু হ্যাঁ, ছোঁয়াকে এখনই কিছু বলবে না। ওকে? ওকে বলবো না, তার বদলে আমি কি পাবো? তাই তো। আচ্ছা, তোমাকে একটা বর খুঁজে দেব, দুষ্টুমি করে বলে রুদ্র। ভাইয়া বলে একটু রাগে মিম। কাল সকালে সব বলবো, এখন আসি। বলেই রুদ্র চলে গেল। সকালে ঘুম থেকে উঠল ছোঁয়া, পাশে বসে ফোন টিপছে মিম। ছোঁয়া মিমকে লাথি মারল। এই কুত্তি, আমি এখানে আসলাম কিভাবে? তুই আমাকে লাথি মারলি কেন? অলে ব্যথা পেয়েছ? আসো আদর করে দেই। ঢং লাগবে না তোর আদর, কাল তো সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি। মুখ বাঁকিয়ে বলে মিম। কেন রে, কি হয়েছিল? কি না হয়েছিল তাই বল। আমাদের থেকে আলাদা হয়ে গেলি, আবার জ্ঞান হারিয়ে রুদ্র ভাইয়ার কোলে করে ফিরে এলি। জানিস স্যার কত রেগে গিয়েছিল? রুদ্র ভাইয়া আমাকে কোলে করে এনেছে। কি বলিস? এতদূর আমাকে নিয়ে সে আসলো কিভাবে?
হায় আল্লাহ, আমার তো হাঁটতে হাঁটতে লো প্রেশার হয়ে গিয়েছিল, তাই জ্ঞান হারিয়েছিলাম। তো কি, তুই কি ভাবছিলি ভাইয়া তোকে সেখানে ফেলে আসার ছেলে? না, ঠিক তা না। এখন মাথা চুলকানো বন্ধ কর, রেডি হো, আর পেট ভরে খেয়ে নিয়ে বের হবি আজ। আজ যদি কালকের মতো কিছু হয় না। রেগে বলল মিম, তোকে আজকের রাতের বাসে ঢাকা পাঠিয়ে দিতে বলবো। ফাজিল মেয়ে, আমি গেলে সবগুলাকে নিয়েই যাব। মুখ বাঁকিয়ে বলল ছোঁয়া। ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে নিল। আজ সবাই পাহাড়ে উঠবে, তাই সবাই যার যার ব্যাগে পানি আরও প্রয়োজনীয় জিনিস নিয়ে নিল। সবাইকে খাওয়ার জন্য ডাকছে স্যার। ছোঁয়াও গেল। রুদ্র কোথা থেকে এসেই ছোঁয়াকে বলতে লাগল, ঠিক আছো তুমি? এখন শরীরের কি অবস্থা? এখনো কি মাথা ঘোরাচ্ছে? একটানে কথাগুলো বলল রুদ্র। রুদ্রের এভাবে কথা বলা দেখে ছোঁয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়া, শান্ত হয়ে বসুন প্লিজ, আমি ঠিক আছি। ছোঁয়ার কথা শুনে শান্ত হলো রুদ্র। এই রে, চিন্তা একটু বেশি করে ফেলেছি, মনে মনে বলে যাচ্ছে রুদ্র। আসলে কাল তুমি ওভাবে জ্ঞান হারিয়ে ফেললে তো, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। আজ কিন্তু ঠিক মতো করে খেয়ে বের হবা। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, আর নয়তো দেখা যাবে আপনার কোলে করেই ফিরতে হবে। আমার কি মনে আজ যদি কালকের মতো হয়। ভাববেন ও ইচ্ছা করে করেছে এসব। মজা করে বলল মিম। ছোঁয়া চোখ বড় করে রেগে বলতে লাগলো, তুই চুপ করবি? যা মুখে আসে তাই বলে যাস। ভাইয়া কিছু মনে করবেন না, ও একটু পাগলি, মেন্টাল একটা, ভেঙচি দিয়ে বলে ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি মেন্টালি হব তাই না? এই মেয়েরা, তোমাদের কি খাওয়া শেষ হয়েছে? চলো বেরিয়ে পড়ি। তারপর সবাই বেরিয়ে পড়ল। এই ছোঁয়া, তুমি সাবধানে থেকো, কাল ভয় পাইয়ে দিয়েছিলে। সরি স্যার, এমন আর হবে না। সবাই হাঁটছে। ভাইয়া, কালকের ব্যাপারটা কিন্তু পুরোটা বললেন না। কোন ব্যাপার? বাহ, ভাইয়া দেখি ভাবির ব্যাপারটা ভুলে গিয়েছে। ও হ্যাঁ, সরি বন্টি, সব বলছি। আসলে তারপর রুদ্র মিমকে সব বলল। কিন্তু হ্যাঁ, বিয়ে টিয়ে এত কিছুর কথা কিন্তু বলেনি। কলেজে দেখে ভালো লেগেছিল, তারপর দেখা হওয়া, এগুলা বলল জাস্ট। বাহ ভাইয়া, আপনি তো পুরো দিওয়ানা হয়ে গিয়েছেন। খুব ভালো। তাইলে ছোঁয়াকে বলে কেন দিচ্ছেন না সব? তুমি তো জানো ছোঁয়া প্রেম ভালোবাসা পছন্দ করে না, তাই ভয় বলতে পারছি না। অনেকক্ষণ ধরে রুদ্র আর মিম হাঁটছে আর কথা বলছে, বিষয়টা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে। ছোঁয়া, কাল অবধি তো আমার সাথেই ছিলেন সারাটা সময়, আজ একেবারে মিমকে পেয়ে আমাকে ভুলেই গেছে। ধুর, আমি এত কেন ভাবছি? যা ইচ্ছা করুক, তাতে আমার কি? মনে মনে এসব ভাবছে ছোঁয়া, আর রুদ্রকে গালাগালি করছে। ভাইয়া, তাইলে এখন কি করবেন? কি আর করব, ছোঁয়াকে ফিল করাবো যে আমি ওকে ভালোবাসি। কিন্তু কিভাবে ভাইয়া? দেখি কি করা যায়। আচ্ছা ভাইয়া, আপনি ভাবিকে নিয়েই ভাবেন, আমি ভাবিকে ডেকে আনছি। এর মাঝেই ছোঁয়া আসলো। কিরে, ভাইয়াকে পেয়ে তো আমাকে বলেই গেলি। আরে না, তা হবে কেন? আমি তোর কাছেই যাচ্ছিলাম। ইস, কি মিথ্যাবাদী, আমার কাছে নাকি যাচ্ছিল? মনে মনে রেগে বলল ছোঁয়া। আচ্ছা চল। রুদ্রের দিকে এক পলক তাকিয়ে ছোঁয়া আর মিম আগে আগে হাঁটছে আর রুদ্র পেছনে। কি হলো মেয়েটার, আমার সাথে কথা বলল না, আর তখন ওভাবে চলে গেল, কিছুই তো বুঝতে পারছি না। ভাইয়া, রুদ্র পেছনে তাকিয়ে দেখল রোদেলা। ও তুই বল, ভাবিকে পেয়ে তো আমাকে বলেই গেছো। আরে না, তেমন কিছু না, কিন্তু কেন জানি মনে হচ্ছে ছোঁয়া কোনো ব্যাপারে একটু রাগ করেছে। একটু আগেও ঠিক ছিল, বুঝতে পারছি না। ভাইয়া, আমি জানি কি হয়েছে। মানে তুই কিভাবে জানিস? ছোঁয়া তোকে কিছু বলেছে? আরে ভাইয়া, আমাকে ভাবি কেন কিছু বলতে যাবে? তুমি যখন মিম আপুর সাথে কথা বলছিলে তখন দেখছিলাম ছোঁয়া আপু তোমাদের দিকে রাগী ভাবে তাকিয়েছিল, তার মানে আপু জেলাস ফিল করছিল। সত্যি? এই ব্যাপার তাহলে, এই জন্য মহারানীর অভিমান হয়েছে? ওকে ওয়েট, এই জেলাসিকেই আমি কাজে লাগাবো, বলেই দুষ্টু টাইপের হাসি দিল রুদ্র। উফার পারছি না, এত উঁচু কেন পাহাড়টা? আরে মিম, সাবধানে পড়ে যাবে তো। রুদ্র বলে উঠল। তোমার বেশি সমস্যা হলে তুমি আগে যাও, আমি পেছনে আছি, পড়ে গেলে যেন ধরতে পারি।
ছোঁয়াকে শুনিয়ে শুনিয়েই কথাগুলো বলল রুদ্র। রুদ্রের এমন আচরণ দেখে মিম বেশ অবাক হল। রুদ্র ছোঁয়াকে না হেল্প করতে তাকে করছে, ব্যাপারটায় খটকা লাগলো মিমের। আর ছোঁয়া কটমট করছে আর মনে মনে বলছে, লুচু ব্যাটা, আমিও তো পড়ে যেতে পারি। মিম পড়ে যাওয়ার এত চিন্তা আর আমি? রেগে মুখ বাঁকিয়ে। বর্তমান ছোঁয়া ফ্রেশ হয়ে এসে দেখল রুদ্র কাজ করছে ল্যাপটপে। ছোঁয়াকে দেখে রুদ্র বলল, জান এসে গিয়েছ, তোমার জন্য ওয়েট করছিলাম, চলো খেয়ে নিবে চলো। ছোঁয়া রুদ্রের দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তারা সাধারণ দম্পতির মতোই। তাদের মাঝে যে এত কিছু হয়েছে রুদ্রের কথার ধরনে তা বোঝা যায় না। ছোঁয়া তাকিয়ে আছে রুদ্রের দিকে। ছোঁয়ার তাকিয়ে থাকা দেখে ছোঁয়ার খুব কাছে এসে রুদ্র, কি হয়েছে জান? সরি বললাম তো কতবার, গালে হাত দিয়ে। আচ্ছা, কাল আমি এমন কি করেছিলাম যে আপনি ওভাবে রিয়েক্ট করলেন? আমার ফ্রেন্ড অনিকের সাথে হেসে হেসে কথা বলেছ, আমি ছাড়া তুমি অন্য কারো সাথে হেসে কথা বলবে তা আমি মানতে পারি না। আজ কতদিন তুমি আমার সাথে হেসে কথা বলো না, সেই আগের মতো। কেন জান? এই প্রশ্নটা নিজেকে করুন, উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা বদলান। আপনার সাথে সাথে চিন্তা ভাবনাগুলোও নোংরা হয়ে গিয়েছে বলেই চলে যাবে। ঠিক তখনই চলবে